নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে আগামী নির্বাচন পরিচালনা করবে, আর এই কমিশনের উপরই আস্থা রাখতে চায় বিএনপি। সোমবার এমনটা বললেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, একটি উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। ১৯৭৫-এ টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন ওই সময়ের সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান। দায়িত্ব নিয়েই ফেরান শৃঙ্খলা, স্থিতিশীলতা। পরে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির প্রতিষ্ঠাতার ৯০তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজারো নেতাকর্মীর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের কাছ থেকে দেহ চলে গেল, তার যে চিন্তা চেতনা, তার যে আদর্শ, সেই আদর্শ যুগে যুগে আমরা প্রতিপালন করব। গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা প্রতিষ্ঠা করার জন্য সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। আমরা জাতীয়তাবাদী তাঁতি দল শেষ বিন্দু রক্ত থাকতো আমরা এটা প্রতিষ্ঠা করে সারব ইনশাআল্লাহ। দলের সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি বলেন, নির্বাচন আয়োজনে বর্তমান কমিশনের উপর আস্থা রাখতে চায় তার দল। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো আমরা মনে করেছি সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। তার দেখানো পথেই এগিয়ে যেতে চায় বিএনপি। আমরা বাংলাদেশের মানুষ প্রতি বছর স্মরণ করি তার অনুষ্ঠিত যে পথ, সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই। একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধার ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির প্রতিশ্রুতির কথাও জানান বিএনপি মহাসচিব। আমরা আজকে এখানে শপথ নিয়েছি একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। আজও নির্বাচন কমিশন কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়েছে ছাত্রদল। ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারের প্রতিবাদে তাদের এই কর্মসূচি। বেলা 11:15টার দিকে রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদল নেতা কর্মীরা ইসির সামনের সড়কে অবস্থান নেওয়া শুরু করে। এতে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির উপস্থিত রয়েছেন। রবিবার প্রথম ইসি ভবন ঘেরাও কর্মসূচি পালন করে এই সংগঠনটি। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে নির্বাচন কমিশন থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জুলিয়া তানহা। একটু জানতে চাই, 11:15 থেকে ওদের এই কর্মসূচি, ছাত্রদলের যে কর্মসূচি সেটা শুরু হয়েছে, কখন নাগাদ আসলে শেষ হবে বা পরবর্তী তাদের কি কার্যক্রম সে বিষয়ে কি কিছু জানতে পেরেছেন কিনা? ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন যে ব্যালট পেপারের অনিয়ম সহ আরো বেশ কয়েকটি অনিয়ম এবং বিভিন্ন সিদ্ধান্তে যে রাজনৈতিক প্রভাব সেটির বিরুদ্ধে কিন্তু আসলে ছাত্র দল দ্বিতীয় দিনের মতো প্রতিবাদ বা কর্মসূচি করছে এবং এখানে ইসির সামনে বেলা 11টা থেকেই তারা অবস্থান কর্মসূচি পালন করছে। আমি যদি আপনাকে একটু বলি যে তাদের দাবি কিন্তু মূলত 3টি ইস্যুকে কেন্দ্র করে এবং তারা যেটি বলছেন যে নির্বাচনের যে পোস্টাল ব্যালট রয়েছে সেটি নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে এবং সেটির দ্রুত সমাধান তারা দাবি করছেন। এবং আরেকটি কথা যেটা বলছেন দলের নেতাকর্মীরা যে ইসির হঠকারী সিদ্ধান্ত এবং তাদের সেই সব সিদ্ধান্তে রাজনৈতিক দলের যে হস্তক্ষেপ রয়েছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করার যে একটি চেষ্টা চলমান রয়েছে তার বিরুদ্ধে আসলে তারা এই প্রতিবাদটি জানাচ্ছেন। আমরা যদি একজন নেতাকর্মীর বক্তব্য একটু শুনি। জিজ্ঞেস করেন। আপনাদের এই যে আন্দোলন আজকে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি, আপনারা আসলে 3টি সুনির্দিষ্ট বিষয় নিয়ে আপনারা আন্দোলন করছেন বা অবস্থান কর্মসূচি করছেন, এই 3টি বিষয়গুলো আসলে আমাদের প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ভোট রিগিং হচ্ছে। পোস্টাল ব্যালটের নামে যে ভোটগুলো বিদেশে পাঠানো হয়েছে আপনারা দেখতে পেয়েছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সেগুলো অলরেডি জামাতের দখলে চলে গেছে অনেক ভোট। তো সেই ভোটগুলোর কি হবে সেটা নিয়ে আমরা গতকাল নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলাম। ইলেকশন সচিব
ইসি সচিব যিনি প্রধান সচিব তিনি জানিয়েছেন যে হ্যাঁ ঘটনা সত্যি, তিনি স্বীকারও করেছেন যে এই ঘটনাগুলো ঘটেছে, কিন্তু এটার কি সমাধান করা যায় সেটার কোনো সদুত্তর উনি ওই কালকেও দিতে পারেননি। সেটা নিয়ে ওনারা কাজ করতেছেন। এটা দীর্ঘ এত বছর পর একটা ভোট হচ্ছে এবং পোস্টাল ব্যালটগুলো 2018 সালের নির্বাচনের মতো জামাত ইসলামের লোকজন যেভাবে দখল করে নিয়েছে, এটা দেশের জন্য এবং আমাদের এই জুলাই আগস্টের যে স্বাধীনতা, সেই স্বাধীনতার জন্য শহীদদের জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা আমরা মনে করি। আমাদের দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে নির্বাচন কমিশন যখনই কোনো সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তগুলো নির্বাচন কমিশন বাস্তবায়ন করতে পারে না। কারণ হচ্ছে নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, বিশেষ করে জামাত এবং এনসিপি দ্বারা প্রভাবিত, তারা যখন এসে চাপ দেয় যে আপনারা এই সিদ্ধান্তটা চেঞ্জ করতে হবে, তারা সেই সিদ্ধান্তকে সরে যায়। তো তার মানে হচ্ছে তাদের ভিতরে একটা নতজানু অবস্থা বিরাজ করছে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি আপনারা স্বাধীনভাবে স্ট্রংভাবে কাজ করেন, এটা ছিল আমাদের দ্বিতীয় দাবি। আর তৃতীয় যেই দাবিটা ছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনটা হওয়ার কথা ছিল, যথাসময়ে হওয়ার কথা ছিল এবং ছাত্রদল আমরা একটা ইনক্লুসিভ প্যানেলও সেখানে ঘোষণা করেছিলাম। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে 5 জানুয়ারি একটা প্রজ্ঞাপন পাঠানো হয়েছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের বরাবর যে আপাতত জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না। কিন্তু তিনি সেই প্রজ্ঞাপনটা গোপন করে রেখেছিলেন। সেই ভাইস চ্যান্সেলর প্রজ্ঞাপনটা কারো কাছে প্রকাশ করেনি। 12 তারিখে যখন 7 দিন পর ইলেকশন কমিশন যখন আরেকটা প্রজ্ঞাপন দিল যে জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হবে না, তার পরবর্তী সময়ে সেই ভাইস চ্যান্সেলর বলতেছে যে আমার কাছে এরকম একটা প্রজ্ঞাপন এসেছে। তার মানে পিসি স্যার ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেছে এবং একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যখন এত নিকৃষ্ট কাজ করতে পারে, তথ্য গোপন করতে পারে, তো এইটা হচ্ছে দুর্ভাগ্যজনক। আমরা মূলত এই দাবিগুলো নিয়েই আমরা এই নির্বাচন কমিশনকে ঘেরাও করেছি। ন্যান্সি, আপনি যেমনটি শুনছিলেন, তারা সুনির্দিষ্ট 3টি দাবির কথা তারা বলছেন এবং তারা বলছেন যে আজ গতকালকের মতো তারা কিন্তু 9 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং নির্বাচন। তানহা, আপনাকে ধন্যবাদ। দর্শক, তানহা আমাদেরকে নির্বাচন কমিশনের ভবনে যে ঘেরাও কর্মসূচি রয়েছে, অবস্থান কর্মসূচি ছাত্র দলের, সেই কর্মসূচির সবশেষ খবরাখবর জানাচ্ছিল। রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে নির্বাচন কমিশনে গণমাধ্যম কর্মীদের এমনটা জানান তিনি। নির্বাচনে অংশ নেয়া সব দলই ইসির কাছে সমান বলে মন্তব্য করেন আনোয়ারুল ইসলাম সরকার। আগামী 12 ফেব্রুয়ারি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতে যাচ্ছে বলেও আশা প্রকাশ করেন তিনি। বড় বড় দল বলেন, ছোট দল বলেন, বিষয়টা এরকম না। দলই নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। এবং একটা ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় রোড ম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার দেয়া এই রোড ম্যাপে বলা হয়েছে 22 জানুয়ারি সব ভোট কেন্দ্রের গ্যাজেট প্রকাশ করবে ইসি। 28 জানুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বিশেষ সভা ডাকা হয়েছে। এছাড়া 1 ফেব্রুয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে। রোডম্যাপে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করার নির্দেশনাও রয়েছে। 2 ও 3 ফেব্রুয়ারি ব্যালট ও নির্বাচনী সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো শুরু করবে ইসি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের আগামীকাল শেষ দিন। রবিবার শেষ হয়েছে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আপিল শুনানি। এদিকে মনোনয়নপত্রে তথ্যগত অসঙ্গতি, ঋণখেলাপি হওয়া, মামলাজনিত জটিলতা, প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকা এবং 1% ভোটার সমর্থন না থাকায় মনোনয়ন বাতিল হয়েছে অন্তত 150 প্রার্থীর। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন 21 জানুয়ারি। এরপর দিন থেকেই ভোটের প্রচারে নামবেন আপিলে বৈধতা পাওয়া প্রার্থীরা।
আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত চলবে প্রার্থীদের ক্যাম্পেইন। সবকিছু ঠিক থাকলে ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হবে রাষ্ট্র সংস্কারে জুলাই সনদের জন্য আয়োজিত গণভোট। আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বৈধ অস্ত্রের বিষয়ে কড়াকড়ি আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। আগামী 31 জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এই আদেশ লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। তবে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য প্রার্থীদের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে যমুনায় যাচ্ছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এনসিপি সন্দিহান বলে রবিবার সংবাদ সম্মেলনে জানায় দলটি। এ বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হবে বলে জানান দলের মুখপাত্র আসিফ মাহমুদ ভূঁইয়া। এ সময় তিনি সংবিধান ও আইন লঙ্ঘন করে বিশেষ একটি রাজনৈতিক দলকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তোলেন। এর আগে গত বছর 13 ডিসেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এনসিপির 2 সদস্যের প্রতিনিধি। জুলাই আন্দোলনে 10 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগে আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। সোমবার তাদের বিরুদ্ধে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল। অভিযোগে বলা হয়, 19 ও 21 জুলাই নারায়ণগঞ্জ এলাকায় দেশি ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের বিরুদ্ধে মাঠে নামেন শামীম ওসমান ও তার অনুসারীরা। নারায়ণগঞ্জ ক্লাবে কবে আন্দোলন দমনের পরিকল্পনা করেন এবং রাইফেলস ক্লাবের সকল অস্ত্র লুট করে তারা শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়েন। এমনকি ওবায়দুল কাদেরের সাথে ফোনে আলোচনা করে শামীম ওসমান নিজেই অস্ত্র নিয়ে মাঠে নামেন। এসব অভিযোগ সহ মোট 3টি অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। মামলার অন্য আসামিরা হলেন তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান সহ 12 জন। এছাড়া একই ট্রাইব্যুনালে জেআইসি সেলের গুমের মামলায় সাক্ষ্য দেন বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী। আর ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হয়। জুলাই গণঅভ্যুত্থানে চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার রায় 20 জানুয়ারি। আলোচিত এই মামলার আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্য। মামলায় গুরুত্বপূর্ণ ভিডিও, জব্দ হওয়া আলামত, তথ্য প্রমাণ ও 26 জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। জুলাই অভ্যুত্থানে চারদিকে যখন মরছে মানুষ, হাসপাতালে বাড়ছে ভিড়, তখন নিজেকে আর ঘরে আটকে রাখতে পারেননি 10ম শ্রেণীর শিক্ষার্থী শহীদ শাহরিয়ার খান আনাস। মাকে চিঠি লিখে যোগ দেন আন্দোলনে। লেখেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বহু মানুষ নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। এরপর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের কয়েক ঘন্টা আগে রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে শহীদ হন শাহরিয়ার খান আনাস। একটি বুলেট তার বুকের বাঁ পাশ দিয়ে ঢুকে পিঠ ভেদ করে বেরিয়ে যায়। শুধু আনাসই নয়, একই দিন পুলিশের গুলিতে চানখারপুলে শহীদ হন জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল, মানিক মিয়া। এই ঘটনার ঠিক 1 বছর 5 মাস 16 দিনের মাথায় বিচার পেতে চলেছেন শহীদদের স্বজনেরা। 20 জানুয়ারি দেয়া হবে রায়। আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন। এই আসামিদের একজন কনস্টেবল সুজন। চানখারপুল এলাকায় টার্গেট করে শুয়ে বসে যাকে গুলি করতে দেখা যায়। প্রসিকিউশন বলছে, এই মামলার এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ, তথ্য প্রমাণ সবই উপস্থাপন করেছেন তারা। প্রমাণ করতে পেরেছেন আসামিদের অপরাধ। এই মামলার সাক্ষীর জন্য ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেওয়ারও প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই ঘটনার সাক্ষী। আমরা গণমাধ্যমের অফিস থেকে সরাসরি সেই ভিডিওগুলো কালেক্ট করেছি, সেগুলো ফরেনসিক টেস্ট করিয়েছি, তারপরে এগুলো ট্রাইব্যুনালে জমা দিয়েছি। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে তারা গুলি করেছে। আর যারা নির্দেশনা দিয়েছেন তাদের ওয়্যারলেস বার্তা, তাদের ডকুমেন্টারি এভিডেন্স আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। অতএব এখানে
তাদের বলার কোনো সুযোগ নেই। তবে ভিন্নমত আসামিপক্ষের আইনজীবীর, বলেন গ্রেপ্তার থাকা পুলিশ সদস্যরা শুধুই নির্দেশ পালন করেছেন। দাবি জানান ন্যায় বিচারের। দেশের সম্পদ এবং জননিরাপত্তার জন্য ওদেরকে যেভাবে কমান্ড করা হয়েছে সেভাবে তারা জননিরাপত্তার জন্য তারা দায়িত্ব পালন করেছে। এখানে তাদের উপরে ফৌজদারি কার্যবিধি প্রয়োগ ছিল, পিআরবি ছিল, পেনাল কোড ছিল। তারা কিন্তু তাদের ওই আইনের কাঠামোর মধ্যে থেকে দায়িত্ব পালন করেছে। এখন সেক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উচিত এই দেশীয় আইনগুলোকে বিবেচনায় আনা, কারণ তার উপরে তো তখন আন্তর্জাতিক আইন কার্যকর ছিল না। এর আগে এই মামলায় গত বছরের 20 এপ্রিল তদন্ত শেষ করে প্রসিকিউশনের কাছে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। এরপর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় 25 মে। সাক্ষ্য গ্রহণ শুরু হয় 11 আগস্ট। পরে এই মামলায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ সাক্ষী দেন 26 জন। মাইনুল মারুফ, 71, ঢাকা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে দুপুরে আদেশ দেবে হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এই সময় নির্ধারণ করেছেন। এর আগে রোববার শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়। শাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন। প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। এতে বলা হয় জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। এই অবস্থায় শাকসু নির্বাচনের ভোট গ্রহণ আইনসঙ্গত নয়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সোমবার চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক এই হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন। এর আগে চিন্ময় সহ 23 আসামিকে আদালতে হাজির করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকে চট্টগ্রাম আদালত ভবনে এই উপলক্ষে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় সোমবার সকালে কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাস সহ গ্রেপ্তার 23 আসামিকে হাজির করা হয় চট্টগ্রাম আদালতে। বাদী, আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অংশগ্রহণে শুনানি শেষে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাহিদুল হক এই মামলায় চিন্ময় সহ চার্জশিটভুক্ত ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। আজকে যে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগটা গঠন করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা সেই অপরাধটা করেছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। ওনারা আসামি পক্ষ নিজেরা নিজের বক্তব্য উপস্থাপন করছেন। আমার চিন্ময় দাসের পক্ষে ঢাকা থেকে একজন লয়ার আসছেন, অপূর্ব চরণ দাস, ওনার বক্তব্য তুলে ধরছেন এবং 16 জন পলাতক আসামির বিরুদ্ধে স্টেট ডিফেন্স আইনজীবী দেওয়া হয়েছে, উনি ওনার বক্তব্য তুলে ধরছেন। হত্যা মামলায় আসামিদের মধ্যে 23 জনকে আদালতে হাজির করা হলেও 16 জন পলাতক রয়েছেন। 2/2/2026 ইংরেজ তারিখ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। ওই দিন আসামি পক্ষ থেকে সাক্ষীর জন্য তারা যদি আইনজীবী দিতে না পারে, লিগ্যাল এইড তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হবে। অভিযোগ গঠনের পর সন্তুষ্টি প্রকাশ করে সাক্ষ্য দেওয়ার সময় সাক্ষীদের নিরাপত্তার দাবি জানান আলিফের বাবা ও বাদীপক্ষের আইনজীবীরা। এখন আমি সুষ্ঠু বিচার চাই, যারা এই ঘটনায় জড়িত তাদের উপযুক্ত শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই, আর যারা সাক্ষী দিতে আসবে এদের নিরাপত্তা চাই। 2024 সালের 26শে নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের জামিন নাকচ করা নিয়ে সংঘর্ষে রঙ্গম কনভেনশনের সামনে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন আলিফের বাবা জামাল উদ্দিন। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। সাভারের আশুলিয়া মডেল টাউন এলাকা থেকে 38 টুকরা হাড় ও কঙ্কাল উদ্ধারের ঘটনা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। নগদ টাকার প্রয়োজনে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই মিলন হোসেন নামের এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী সহ 3 জনকে গ্রেফতার এবং লুট হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে রাজধানীর উত্তরায় ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির পুলিশ সুপার MN মোর্শেদ।
তিনি জানান, গত বছর 29 সেপ্টেম্বর বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মিলন। পরে 18 নভেম্বর আশুলিয়া থানায় অপহরণ মামলা করেন তার মা। সাভার শহরের মধ্যে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে 2 জনের পোড়া মরদেহ উদ্ধারের সূত্র ধরে সম্রাট নামে একজনকে আটক করেছে পুলিশ। কর্মকর্তারা জানান, শুধু এই 2 জন নন, এর আগে এই কমিউনিটি সেন্টারে আরও 3 জনকে হত্যা করে সম্রাট। হত্যার ধরন দেখে মনে করা হচ্ছে আটক সম্রাট একজন সিরিয়াল কিলার। এর মধ্যে সে পুলিশের কাছে 5 জনকে হত্যার দায় স্বীকার করেছে। বিস্তারিত রায়ান বিন আমিনের প্রতিবেদনে। রবিবার দুপুরে পরিত্যক্ত সাভার কমিউনিটি সেন্টারে পাওয়া যায় আগুনে পোড়া 2 জনের মরদেহ। নড়েচড়ে বসে প্রশাসন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ভবঘুরে ছদ্মবেশে ঘুরে বেড়ানো মুশিউর রহমান খান সম্রাটকে শনাক্ত করে পুলিশ। এরপরই তাকে আটক করা হয়। এক পর্যায়ে সম্রাট পুলিশের কাছে পরিত্যক্ত এই কমিউনিটি সেন্টারের নির্জনতার সুযোগ নিয়ে 5টি হত্যার কথা স্বীকার করে। সিসিটিভি ফুটেজটা সংগ্রহ করে আমরা বিশ্লেষণ করি। বিশ্লেষণ করার এক পর্যায়ে আমাদের কাছে অনুমিত হয় যে এই ঘটনার সাথে যিনি জড়িত থাকতে পারে তিনি আমাদের আশেপাশেই আছেন। আমরা তাৎক্ষণিক আমরা এই ঘটনার সাথে জড়িত একজনকে আমাদের হেফাজতে নিই এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে এই ঘটনার কথা স্বীকার করে, ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। এই হত্যাকাণ্ডে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে 6 জনের মধ্যে একজন শুধু বৃদ্ধ মহিলা, ওনাকে আমরা শনাক্ত করতে পেরেছি। ওনার নাম আসমা বেগম, 65 বছর বয়স। এছাড়া বাকি যে 5 জন এই কমিউনিটি সেন্টারে যাদের আমরা পেয়েছি তারা কাউকেই আমরা এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারিনি। এলাকার লোকজন জানান, সাভার পৌর কর্তৃপক্ষ ও জেলা পরিষদের মামলা জটিলতার কারণে এক যুগ পরিত্যক্ত হয়ে আছে পৌর কমিউনিটি সেন্টারটি। শহরের মধ্যে হলেও নির্জন এই ভবনটি হয়ে উঠেছে বিভিন্ন অপরাধীদের আখড়া। এ নিয়ে বারবার বলার পরেও বিষয়টি আমলে নেয়নি প্রশাসন। তাই হত্যার দায় কোনোভাবেই প্রশাসন এড়াতে পারে না। 2 মাস পরই দেখা যায় যে এখান থেকে যে লাশ বাইর করতে, এর জন্য আমরা তো দুঃখিত। আমরা এই জায়গায় ভয় আতঙ্কের মধ্যে আমরা এই জায়গায় থাকি। পাশে আছে আর্মির ক্যান্ডারম্যান আছে না, এরাও খেয়াল করে না। পুলিশ প্রশাসন আছে, এখানে একটা কলেজের সামনে এই ঘটনা ঘটে, এটার কোনো পদক্ষেপ হয় না। হ্যাঁ, আমরা আতঙ্কিত। আমরা ওইদিকে চলাচল করি, আমরা আতঙ্কিত। কখন আমাদের কি হয় না হয়, আমরা তো রিক্সার ভিতরে আছি। এরামে ডেলি এখানে এরামে দেয় না, আর্মি তাই ওনে পুলিশ তাই, এত দেখা উচিত না। এলাকার লোকজন আরও জানান, আটক সম্রাটকে তারা শহরে পাগল হিসেবে ঘুরতে দেখেছেন বহুদিন। সবাই ওরে কয় পাগল, কিন্তু আসলে তো পাগল না। পাগল হলে সে এরকম ভাবে চলে, ফলে তার চলাফেরা, পোশাক, কথাবার্তা, তার কাছে মোবাইল সবকিছু আছে। এখানে মোটামুটি 2 বছর ধরে আমরা এইভাবে দেখতেছি। ভাই থানা পুলিশের সাথে কথাবার্তা হয়, তারা আদর করে। সে আমাদের কলেজের সামনে, থানার সামনে বসবাস করত। সে আমাদের নারী শিক্ষার্থী দেখলে খুব বাজে মন্তব্য করতো, খুব বাজেভাবে ডিস্টার্ব করতো। এই বিষয়গুলো পুলিশের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর দেওয়া উচিত, এদের বিষয়ে খোঁজখবর নেওয়া উচিত বলে আমি মনে করি। এদিকে পুলিশ সম্রাটের শুধু নাম বলতে পারলেও বাকি পরিচয় জানাতে পারেনি। 3 দিনেও শনাক্ত করতে পারেনি শনিবার উদ্ধার পোড়া 2 মরদেহের পরিচয়। কিন্তু হাজং 71। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। বেলা 11:30টায় রাজধানীর গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। 25 ডিসেম্বর দেশে ফেরার পর থেকে তারেক রহমানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন বিভিন্ন দেশের হাই কমিশনার ও দলীয় প্রধানরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট আবেদনের প্রতিবাদে বিক্ষোভ করছে শিবির সমর্থিত দুর্বা সাস্টিয়ান ঐক্য। সকালে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে তারা বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীরা জানান, নির্বাচন বন্ধে হাইকোর্ট রিট করা মানে সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণের ষড়যন্ত্র করা। শিক্ষার্থীরা যথাসময়ে নির্বাচন চায়। এর আগে শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রবিবার হাইকোর্টে রিট করেন স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভ। ঘোষিত তফসিল অনুযায়ী 28 বছর পর আগামীকাল মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের কথা ছিল। দর্শক, শাকসু নির্বাচনের সবশেষ জানাতে আমাদের সাথে এই মুহূর্তে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। একটু জানতে চাই, যারা বিক্ষোভ করছে তাদের দাবি, মোটা দাগে তাদের দাবির কথাগুলো একটু জানাবেন, আর নির্বাচন নিয়ে সবশেষ কি তথ্য আছে?
ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। আসলে দাবি তাদের একটাই যে কোনো মূল্যে 20 জানুয়ারি শাকসু নির্বাচন হতে হবে। আপনি জানেন, যেমনটা বলছিলেন আপনি, যে 28 বছর থেকে এই শাকসু সাবিপ্রবি যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, এই নির্বাচনে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে গত 1 বছর থেকে শিক্ষার্থীরা যে প্রচারণায় ব্যস্ত ছিলেন, যে তারা আশা করেছিলেন যে তার নির্দিষ্ট সময়ে এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। তবে একজন স্বতন্ত্র প্রার্থীর হাইকোর্টের রিটের কারণে এক ধরনের সংশয় হয়ে উঠেছে যে যতক্ষণ পর্যন্ত রায় না আসবে ততক্ষণ পর্যন্ত হয়তো 20 জানুয়ারি নির্বাচন হবে কিনা এটা নিয়ে একটা সন্দেহ আছে। নির্বাচন কমিশন আমাদেরকে যে জানিয়েছেন, একটু আগে আমি প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মুকিত সাহেবের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য যেসব জিনিস প্রয়োজন বা যেসব কার্যক্রম প্রয়োজন সবগুলো কার্যক্রম কিন্তু তারা ইতিমধ্যে নিয়ে রেখেছেন। শুধু তারা একটা আইনি বৈধতা চান এবং আইনি বৈধতা পেয়ে গেলেই তারা নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছেন। কিন্তু যে ষড়যন্ত্রের কথা বারবার তারা বলছেন যে শিক্ষার্থীরা শিবির সমর্থিত যে প্যানেলটি আছে এবং ছাত্রদল সমর্থিত একটি প্যানেলের যে একাংশ তারা এখন আন্দোলন করছে এবং সিলেটের সুনামগঞ্জ এবং সিলেটের যে মহাসড়ক সেটি তারা অবরোধ করে আন্দোলন করছেন। এবং এই মুহূর্তে আমি আছি বিসি ভবনের সামনে। সেই বিসি ভবন তারা তালা দিয়ে চলে গেছেন, ভেতরে প্রশাসনিক কর্মকর্তারা আছেন, তারা কিন্তু বের হতে পারছে না। তাদের একটাই দাবি যে তারা এই যে ষড়যন্ত্র করা হচ্ছে শাকসু নির্বাচন নিয়ে, সেই ষড়যন্ত্রকে তারা প্রত্যাখ্যান করেন এবং এই যে কোনো মূল্যে নির্বাচনটি তাদেরকে দিতে হবে। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাকিব আহমেদ মিঠু সিলেট থেকে আমাদেরকে জানাচ্ছিলেন শাকসু নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে সেই খবরাখবর তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জের নারী উদ্যোক্তাদের মধ্যে নানা জল্পনা কল্পনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। তারা চান স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং ব্যবসা বান্ধব নীতি। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ না থাকায় কাজ করতে পারছেন না বলে জানান নারী উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম মিহির। মানিকগঞ্জের 7 উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 20,000 নারী উদ্যোক্তা। সকাল থেকে রাত তৃণমূল থেকে শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কাজ করেন। তারা জানান ঋণ পাওয়ার জটিলতা, সামাজিক বাধা আর বাজারজাতকরণ সহ নানান সমস্যা তাদের নিত্যসঙ্গী। কিন্তু সুষ্ঠু নীতিমালা এবং মনিটরিং থাকলে এমন সমস্যা থাকার কথা নয়। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারী উদ্যোক্তা বান্ধব সরকার চান। আমি একজন উদ্যোক্তা হিসেবে চাইবো যে যাতে আমরা বিজনেসটা সুন্দর মতো করতে পারি, আমাদের দিকে একটু তারা লক্ষ্য রাখেন। আমাদের আইনতভাবে প্রোটেকশন দেওয়া সহ সব ধরনের সুযোগ সুবিধা যা আমাদের নারী একটা উদ্যোক্তা আমরা ব্যবসায় যাতে আগাতে পারি। এখন কিন্তু নারীরা অনেক জায়গায় অবহেলিত আছে, তাদের নিয়ে যারা কাজ করবে আমরা চাইবো যে সেরকম একটা সরকার আমাদের হোক। এখন ভোট তো আমরা তাকেই দিব যে আমাদের এই সমস্যাগুলো সুনজরে দেখবে এবং সেগুলো সমাধান করবে। নারী উদ্যোক্তারা আরও জানান সংসদ নির্বাচনে এমন প্রতিনিধির নির্বাচিত হওয়া উচিত যারা ব্যবসার পরিবেশ বোঝেন। তারা চান এমন একজন জনপ্রতিনিধি যিনি কেবল শাসক নন বরং হবেন একজন সহযোদ্ধা। দেশ বিদেশের খবর সম্বন্ধে জানতে হলে আপনাকে ই-কমার্সে আসতেই হবে, তো এই ব্যাপারগুলো আমাদের একটু সুবিধা দিতে হবে। পুরুষের পাশাপাশি নিজের কাজকে প্রদর্শন করে এগিয়ে যেতে পারবো এরকম একটা সরকার আমাদের অবশ্যই দরকার। আমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসুক যে কিনা জনগণের জন্য, দেশের জন্য, দশের জন্য কাজ করবেন। নির্বাচন বিশ্লেষকদের মতে এবার নারী ভোটারদের একটি বড় অংশই স্বনির্ভর নারী, যে কারণে প্রার্থীদের জয় পরাজয়ে তাদের ভোট বড় নিয়ামক হয়ে উঠতে পারে। সেই আসুক যে তাদের ব্যবসাটাকে ধরে রাখতে পারবে, উন্নয়নের দিকে এগিয়ে নিতে পারে, নারীদের মর্যাদা দিবে এবং নারীরা স্ব-উদ্যোগে উদ্যোক্তা হয়ে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সেই জন্য তাদের স্বার্থেই তাদের কাকে ভোট দিবে এটা তাদের উপর নির্ভর করে। নারী উদ্যোক্তারা মনে করেন আসন্ন নির্বাচন কেবল একটি রাজনৈতিক পালাবদল নয়, এটি তাদের অর্থনৈতিক মুক্তি তৈরির সুযোগ। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল রিপোর্ট প্রায় চূড়ান্ত, যা ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে পে কমিশন। রিপোর্টে সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ২০,০০০ টাকার প্রস্তাব করা হয়েছে, আর সর্বোচ্চ মূল বেতন ১,৬০,০০০ টাকা। এজন্য সরকারের বাড়তি দরকার হবে প্রায় ১,০০,০০০ কোটি টাকা। রুহুল আমিনের রিপোর্ট। বর্তমানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কর্মরত আছেন প্রায় ১৫ লাখ। সবশেষ যাদের বেতন বাড়ানো হয় ২০১৫ সালে। এরপর গত জুলাইয়ে এ সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার, যাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয় ৬ মাসের মধ্যে। একাধিক সদস্য জানান এটি গ্রহণে ২১ জানুয়ারি সময় দিয়েছেন
প্রধান উপদেষ্টা। এবার দর্শনগত পরিবর্তনের কোনো সুপারিশ থাকছে না প্রতিবেদনে। কমানো হচ্ছে না গ্রেডের সংখ্যা, তবে দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় আমলে নিয়ে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। এতে সবচেয়ে বেশি 144% বেতন বাড়ানোর সুপারিশ করা হয়েছে 20তম গ্রেডে। ফলে 8,200 টাকার মূল বেতন হয়ে যাচ্ছে 20,000 টাকা, সর্বসাকল্যে যা দাঁড়াতে পারে 42,000-এ। প্রজাতন্ত্রের কর্মীদের সবচেয়ে বেশি মূল বেতন এখন সচিবদের 78,000 টাকা। 105% বাড়িয়ে যা প্রস্তাব করা হয়েছে 1,60,000। এর সাথে অন্যান্য ভাতা ও আনুতোষিক মিলিয়ে একজনের মোট বেতন প্রায় 3 লাখ টাকা হতে পারে। 2015 সালে যে জিনিসটার দাম 100 টাকা ছিল, 2025-26 সালে সেটা কত হয়েছে? সেদিক থেকে কিন্তু এটা হওয়া দরকার। কিন্তু কথা হচ্ছে তো হবে এই টাকাটা সংস্থানটা কোত্থেকে হবে? হ্যাঁ, এখন সেটা যদি সরকার আইডেন্টিফাই করতে পারে, বিশেষ করে আমাদের যে রেভিনিউ কালেকশন আছে, এক্সপোর্ট আছে বা অন্য অর্থনীতি যদি একটু ঘুরে দাঁড়ায়, তাহলে এটাকে দিতে পারবে। চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ প্রায় 85,000 কোটি টাকা। তবে কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে এ খাতে খরচ বাড়বে আরও প্রায় 1 লাখ কোটি। দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক বলেছেন, এমন ব্যয়ের এবং এর ফলে সৃষ্ট প্রভাবের জন্য জনগণ প্রস্তুত কিনা তা যাচাই করতে হবে। যারা এইটার ব্যয়টা বহন করবে তারা অর্থনৈতিক চাপের মধ্যে আছে। এই অবস্থায় জনগণ এটাকে গ্রহণ করতে এবং এই বোঝাটা বইতের সম্মত আছে কিনা সেটা জানতে হবে সরকারকে। দ্বিতীয়টা হচ্ছে এই যে সরকারি খাতে যখন বেতন ভাতা বৃদ্ধি পায় সেটার প্রভাব বাজার মূল্যে দ্রব্যমূল্যের উপর পড়ে এবং সাধারণ জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যায়। এটার জন্য জনগণ প্রস্তুত আছে কিনা। তৃতীয় যে বিষয়টা, যখন এরকম বেতন ভাতার দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, সেবার মান উন্নয়নের নামে বেতন ভাতা বৃদ্ধি হয়, সেটা হিতে বিপরীত হয়। তার কারণ হচ্ছে যেটা হয় শুধুমাত্র দুর্নীতি, অনিয়ম এবং যে ঘুষ লেনদেন সেটার পরিমাণটা বাড়ে। কমিশন গঠন করলেও পে স্কেল বাস্তবায়ন নিয়ে দ্বিধায় অন্তর্বর্তী সরকার। যদিও সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ প্রায় 20,000 কোটি টাকা বাড়িয়েছে অর্থ মন্ত্রণালয়। রুহুল আমিন, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। থাকুন 71-এর সাথেই।